নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। 2000 টাকা দিলেই মিলছে সিলিন্ডার। জ্বালানি গ্যাস নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে জলপাইগুড়িতে। গ্যাস সংকটে কালোবাজারির অভিযোগ। জলপাইগুড়িতে অভিযানে 518টি সিলিন্ডার বাজেয়াপ্ত। জলপাইগুড়ি শাখার 50 বছর পূর্তি উপলক্ষে হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন সহ একগুচ্ছ কর্মসূচি হাতে নিল ভারত সেবাশ্রম সংঘ। আগামীকাল থেকে শুরু হতে চলেছে সংঘের বার্ষিক উৎসব। গ্যাস সংকটে কালোবাজারির অভিযোগ। জলপাইগুড়িতে অভিযানে 518টি সিলিন্ডার বাজেয়াপ্ত। গ্যাস সংকটে কালোবাজারির অভিযোগ। জলপাইগুড়িতে মহকুমা শাসকের অভিযানে বড়সড় সাফল্য। মঙ্গলবার রাতে জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনির 1 নম্বর ওয়ার্ডে অবস্থিত জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের গ্যাস গুদামে পুলিশকে সাথে নিয়ে অভিযান চালায় মহকুমা প্রশাসন। অভিযানে গিয়ে মজুতের হিসাবের সঙ্গে বড়সড় গড়মিল ধরা পড়ে। এসডিও সূত্রে জানা গিয়েছে, গুদাম থেকে মোট 518টি খালি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে 457টি প্রায় 5 কেজি ওজনের ইন্ডেন গ্যাস সিলিন্ডার, 61টি প্রায় 10 কেজি ওজনের ইন্ডেন গ্যাস সিলিন্ডার। এই বিপুল পরিমাণ সিলিন্ডার সন্দেহজনকভাবে মজুত থাকায় কালোবাজারির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুরো ঘটনাকে ঘিরে তদন্ত শুরু করেছে প্রশাসন। 2000 দিলেই মিলছে সিলিন্ডার। জ্বালানি গ্যাস নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়াচ্ছে জলপাইগুড়িতে। ব্যাপক দুর্নীতির গন্ধ পাচ্ছেন সাধারণ গ্রাহকরা। বুধবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের এলপিজি গ্যাস সরবরাহ অফিসে ক্ষোভ উগরে দিয়ে এমনটাই দাবি করেন দীর্ঘদিন ধরে গ্যাস বুক করার পরেও পরিষেবা না পাওয়া গ্রাহক। গ্যাস পাচ্ছি না, তার জন্য আজকে 10 দিন থেকে বলতেছি আমরা গ্যাস পাচ্ছি না। 30 তারিখে জমা দিয়েছি। ছোট আমাদের বাচ্চা আছে 2টা, বাচ্চাকে রেখে রোজ দিন আমরা লোকের বাড়িতে কাজ করি। তারপরে যদি আমরা এখানে এসে গ্যাস না পাই, আমার উনানে রান্না করে খাইতে লাগে ছোট ছোট বাচ্চা নিয়ে। গ্যাসের দোকান কি বন্ধ আজকে? হ্যাঁ, আমরা তালা মেরে রাখছি। আপনারা দিয়েছেন? হ্যাঁ। তারা কি বলছে? হ্যাঁ, তারা কি বলছে? তারা বলে গাড়ি আসতেছে না। তাদের একই কথা, 2 দিন থেকে কালকেও বলছে গাড়ি আসতেছে না, আজকেও বলতেছে গ্যাস আসতেছে না। এদিকে তো ব্ল্যাকে দিব্যি বিক্রি হচ্ছে 1800 টাকা, 1700 টাকা, 2000, 3000 এরকম করে তো দিব্যি বিক্রি হচ্ছে। তাহলে এগুলো কোথা থেকে আসতেছে? আমরা সেই জবাব চাই। আমাদের আজকে জবাব দিতে লাগবে, নাহলে আমাদের আজকে গ্যাস দিতে লাগবে, আমরা নাহলে আমরা যাবো না। পথ আমরা আজকে আটকাইছি, আমরা পথ ছাড়বো না। আমরা 3 তারিখে জমা দিছি, খালি বলো বুধবারে আসো, বৃহস্পতিবারে আসো, শুক্রবারে আসো, আছি আবার ঘুরায় দেয়। এত রোদের মধ্যে কাজকর্ম ছেড়ে কোনো বাড়িতে কাজ করি, বাসা বাড়িতে। বলেন না, ঘর বাড়ি 30 তারিখে বই জমা দিচ্ছি, এখনো গ্যাস পাচ্ছি না। আমার ঘরে ক্যান্সারের পেশেন্ট আছে, এখন দিন ধরে ঘুরেই বেড়াচ্ছে। আজকে না কালকে না পরশু হয়ে করে কাটাই দিচ্ছি। কেন বাড়ি বউ বাচ্চাকে ছেড়ে টাকা আমরা গরিব লোকের কাজ করে খাই। অবরোধে আসছেন? আমি গ্যাস চাই। ভারতে যখন ঘুরে যাচ্ছে, স্লিপ কাটছে, সবকিছু ডিএসএ নাম্বার চলে আসছে, কিন্তু গ্যাস পাচ্ছি না। এদিকে যেখানে যাচ্ছে সেখানে 2000-2500 করে গ্যাস ব্ল্যাকে বিক্রি হচ্ছে। এমনকি এখানে পর্যন্ত কালকে আমরা 4টা অবধি দাঁড়ানো, 4টার সময় শুনছি 5 কেজি করে গ্যাস 2000 টাকায় বিক্রি করে দিচ্ছে। ঠিক আছে, এইভাবে কি মানুষ কত বয়স্ক লোক কতদিন সারাদিন এসে বসে থাকবে? আপনাদের আজকে যতক্ষণ না গ্যাস পাবে আপনাকে দোকান বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এত সহ্য করা যাচ্ছে না, সবাই অসুস্থ হয়ে পড়ছে। আগে গ্যাস হবে, তারপর অবরোধ উঠবে। অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ। সরবরাহকারী সংস্থা দাবি করছে চাহিদার তুলনায় যোগান কম, তাতেই সংকট। এদিকে সাধারণ গৃহিণীরা বিক্ষোভ পথ অবরোধ করে জানান, সাপ্লাই নেই বলা হচ্ছে, অথচ খোলা বাজারে 1800 টাকা থেকে 2000 টাকা দিলেই দিব্যি পাওয়া যাচ্ছে এলপিজি গ্যাসের সিলিন্ডার। আমরা 15 দিন ধরে ঘুরে বেড়াচ্ছি, গ্যাস পাচ্ছি না। আর গ্যাস পাচ্ছি না তো 15 দিন, এই বয়সে যদি 15 দিন ঘুরে বেড়ায়, বউ বাচ্চাকে ছাড়ে, তার কাজগুলো ছাড়ে, তাহলে কি করে আমাদের চলবে? এরা বাইরে গ্যাস বেলা করতেছে, আর আমরা গ্যাস পাচ্ছি না। দেখেন, অত মা বোনরা দাঁড়াই আছে, কতদিন ধরে কষ্ট করছে, ঘরের বাচ্চা কাচ্চাকে ছাড়ে, ঘর বাড়ি ছাড়ে, এখানে দাঁড়াই আছে। 15 দিন হয়ে গেল।
ডিএসসি নাম্বার বলতেছে যে ক্যান্সেল হয়ে গেছে। ডিএসসি নাম্বারটা উপর থেকে কি করে ক্যান্সেল হয়ে যায়? আমরা কেন পাচ্ছি না? গোদামে কালকে গোদামে 570টা গ্যাস ধরা পড়ছে, আমাদেরকে বলতেছে গ্যাস নাই। এটা কি করে চলবে বলুন আপনারা? কোন কোম্পানির গ্যাস এটা? ইন্ডিয়ান কোম্পানি। কি নাম আপনার? অরুণ কুমার পাসওয়ান। ভোটার লিস্ট থেকে নাগরিকদের নাম কাটার প্রতিবাদে আজ পথে নামল ভোটাধিকার অধিকার মঞ্চ। ভোটাধিকার অধিকার মঞ্চ জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে মাদ্রাসা ময়দান থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে যান। তাদের একটাই দাবি, আগে ভোটার পরে ভোট। জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে তাদের দাবি পেশ করেন। জলপাইগুড়ি জেলার প্রায় 2 লক্ষ মানুষের নাম বাদ গেছে। যে সমস্ত বৈধ নাগরিকরা আছে তাদেরকে ভোটার নাম নথিভুক্ত করতে হবে, তারপর নির্বাচন করতে হবে। ইতিপূর্বেও তো ভোট হয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবছর, এবং তখনও এসআইআর হয়েছে, এবং এসআইআর হয়েছে 1 বছর 2 বছর এই একটা বিস্তীর্ণ সময় ধরে। এবছর দেখা গেল হঠাৎ করে সরকার 2-3 মাসের মধ্যে 2-3 বছরের কাজটা করতে গিয়ে মানুষকে চরমভাবে একটা বিপদের মধ্যে ফেলেছে। এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 30 লক্ষ লোকের ভোটের দেওয়ার অধিকারটাই কেড়ে নেওয়া হচ্ছে। এবং মানুষ আজকে বিডিও অফিস, কালকে অমুক অফিস, সেই সব অফিসে দৌড়াদৌড়ি করছে। এবং এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 18 বছরের ছেলেটাকেও যে পরিশ্রম করতে হচ্ছে, 81 বছরের মানুষটাকে একই রকমভাবে পরিশ্রম করতে হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আগে মানুষকে ভোটের অধিকার দিতে হবে, তাকে যাতে ভোটার লিস্টে তার নাম সম্যকভাবে ওঠে, যে মানুষ সত্যিকারের নাগরিক তার নাম যেন সত্যিকারের ওঠে, তারপরে ভোটের ব্যবস্থা। তাড়াহুড়োর কোনো কিছু ছিল না, কিন্তু কেন সরকার এরকম তাড়াহুড়োভাবে সাধারণ মানুষকে হয়রানির শিকার করছেন? চলল বিক্ষোভ র্যালি। জলপাইগুড়ি সদর আসনের বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্যের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এর প্রতিবাদে শহরে মিছিল করল বিজেপি। ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বিজেপির। এই দিন সন্ধ্যায় বিজেপির জেলা কার্যালয় থেকে একটি মিছিল কদমতলা পর্যন্ত গিয়ে সেখানে তৃণমূল কংগ্রেসের এই ধরনের মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে আইনের সাহায্য নেবে বলে জানিয়েছেন। জলপাইগুড়ি আসনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত করে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি গেরুয়া শিবিরের। সময় যতই গড়াচ্ছে তৃণমূল কংগ্রেস দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলীয় প্রার্থী প্রসঙ্গে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ শক্তিশালী করেছে বিজেপি। একদিকে যেমন তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারিও দিয়েছে বিজেপি দল। উল্লেখ্য, মঙ্গলবার জলপাইগুড়িতে তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের সমর্থনে এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই আসনে বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী একজন মদ্যপ এবং দুশ্চরিত্রের মানুষ। সেই থেকেই শুরু 2 প্রধান প্রতিপক্ষ দলের মধ্যে রাজনৈতিক তরজা। আজকে সাংবাদিক বৈঠকের কারণ হচ্ছে গতকাল জলপাইগুড়ি বিধানসভায় খড়িয়া ওয়ানে আমাদের এসজেডির যে মাঠ আছে সিপাহীপাড়া, সেখানে আমার প্রচারে একটা জনসভা হয়। যে জনসভায় প্রধান বক্তা ছিলেন আমাদের সকলের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং যে হারে এখানে সেখানে লোক আসছিল, প্রায় 60 থেকে 70 হাজার লোক সেখানে উপস্থিত হয়। সেইখানে বক্তব্য দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এখানে কৃষ্ণ দাস একজন এমন মানুষ যে সামাজিক কাজ করে, তার বাড়িতে ডেলি 3 বেলা লোককে খাওয়ায় বিনা পয়সায়। শিশু বাচ্চাদের যাদের বাবা মা নেই, যারা অবহেলিত মহিলা, যাদের স্বামী দ্বারা অত্যাচারিত, তাদেরকে দেখে, সামাজিক কাজ করে। আরেকজন উল্টাপাশে বিজেপির প্রার্থী অনন্তদেব অধিকারী, সে একজন নেশাগ্রস্ত, সে মহিলাদেরকে অপমান করে, সে অধিকাংশ সময় নেশা খায় থাকে,
এই কথা তিনি বলেছিলেন। ভিলেজ পুলিশ তাকে জেলার যুব দায়িত্ব দিছে, সে একজন বালি মাফিয়া, কয়লা মাফিয়া, তাকে গাছে বাইন্দে পিটা দরকার। এটা কি বৈধ? রামমোহন রায় যে বালি মাফিয়া, সুকান্ত বাবুকে প্রমাণ দিতে পারবে? তার কাছে কি কোনো প্রমাণ আছে? উনি কি প্রমাণ, এবং ও যে বালি মাফিয়া, এটা কি আদালত তাকে বলছে, সাজা ঘোষণা করছে সে বালি মাফিয়া? তাদের কাছে কোনো অথেন্টিক তথ্য আছে যে সে বালি মাফিয়া? তাহলে ওই রাজবংশীকে তোমরা যখন অপমান করো তখন রাজবংশীরা অপমানিত হয় না। আর যখন অনন্তদেব অধিকারীকে মাতাল বলছে তখন অপমানিত হয়। কৃষ্ণদাসও একজন প্রার্থী জলপাইগুড়ি। কৃষ্ণদাস কি কাজ করে আপনারা সকলেই জানেন, বাস্তবে মিলায় দেখেন। জলপাইগুড়ির নেতা, যার নাম উচ্চারণ করতে আমার অসুবিধা হয়, বাজে লাগে, আমি তর্ক করি নাই, একটা ফেসবুকের মধ্যে পোস্ট করছে, পোস্টটা দেখেন একবার পোস্টটা দেখেন। আমি প্রার্থী হওয়ার পর পোস্ট করছে, দেখেন কি লেখছে। বিজেপি নেতা, যুব নেতা সম্ভবত, আমি ওর তো খোঁজ রাখি না। বলেন ঘোষ আমার একটা রিপোর্ট কার্ড তৈরি করছে, রিপোর্ট কার্ডে লেখছে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনে জড়িত, ভোট কারচুপিতে জড়িত জলপাইগুড়ি এলাকার কৃষ্ণদাস পরিচিত রিগিং মাস্টার হিসাবে বিরোধী প্রার্থীকে লাথি মেরে ড্রেনে ফেলে দিয়েছেন। এটা পোস্ট করেছেন। তারপরে আরেকটা পোস্ট করেছেন, বিজেপি বিক্ষোভ মিছিল বাইর করে জলপাইগুড়িতে কালকে, এবং তারা সাংবাদিক সম্মেলন করে বলে যে একজন রাজবংশী কমিউনিটির বিজেপির প্রার্থীকে কিসের ভিত্তিতে এরকম অপমান করলেন, কিসের ভিত্তিতে এই কথা বললেন? 24 ঘন্টার মধ্যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমা না চায় তাহলে ওরা বৃহত্তর আন্দোলন করবেন এবং ধর্ণা করবেন এবং মামলা করবেন, এই কথা তারা বলে। এই পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদেরকে ডাকছি, সাংবাদিক সম্মেলন করছি। বিজেপির কিছু কথা, এই যে তারা বলছেন, দাদা যে কথা বলছে তার কথায় বলছে ক্ষমা চাইতে হবে এবং ক্ষমা না চাইলে আন্দোলন করবে। আমি ওদেরকে বার্তা দিতে চাই যে আপনাদের ধর্মের কথা কি তখন মনে পড়ে যখন আপনাদের উপর অ্যাটাক করে? আপনারা যখন অবৈধ কাজ করেন তখন মনে পড়ে না যে সেটা অবৈধ কাজ? আপনারা যখন অবৈধ কাজ করেন সেটা বৈধ। আর আপনাদেরকে যখন কেউ এরকম কথা বলে তখন আপনারা ভাবছেন এটা অপমান করছে রাজবংশীকে। রাজবংশীকে যদি অপমান করে থাকে তাহলে আমি পয়েন্ট ধরে বলছি, প্রথম নির্বাচনের প্রচার করতে আইসে সুকান্ত মজুমদার, যিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন এবং একজন সংসদ বটে, শিক্ষিত মানুষ, কলেজের অধ্যাপক, রামমোহন রায়কে কি বললেন? রামমোহন রায় আমাদের একজন রাজবংশী কমিউনিটির মানুষ, বর্তমান আমাদের ময়নাগুড়ির সে প্রার্থী। দেখুন, এটা আমরা আশ্চর্য হইনি, কারণ যেমন ঝাড় তার তেমন বাস, ওনাদের নেত্রী যেমন, ওনাদের মুখের ভাষাও তেমন। আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি যে কথা আমাদের প্রার্থী অনন্তদেব অধিকারী সম্পর্কে বলেছেন তা সর্বৈব মিথ্যা এবং অত্যন্ত কুরুচিপূর্ণ। গতকালকের মিটিংয়ের পর অনন্তদেব অধিকারীর জয় 99 না 100% নিশ্চিত করে দিয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি কৃষ্টি শহর, সংস্কৃতির শহর, শিক্ষার শহর। এই শহরে, এই বিধানসভায় মানুষ এই সমস্ত ঘৃণা ভাষণ মেনে নেয় না। আর কৃষ্ণবাবু
এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অতীতের রেকর্ড, সেই রেকর্ড জলপাইগুড়ির মানুষ খুব ভালোভাবে জানে। সেই বিষয় নিয়ে আমাদের কিছু বলার নেই, জলপাইগুড়ির মানুষই এর উত্তর আগামী 23 তারিখে দিয়ে দিবে। আর রাজবংশী সম্প্রদায়ের মানুষকে আমরা যেভাবে সম্মান প্রদর্শন করেছি, আপনারা দেখবেন যে কুচবিহারে থাকা অনন্ত মহারাজকে উত্তরবঙ্গ থেকে প্রথম রাজবংশী সম্প্রদায়ের রাজ্যসভার সাংসদ করে ভারতীয় জনতা পার্টি প্রেরণ করেছেন রাজ্যসভায়। আজকে আদিবাসী সম্প্রদায়ের মা দ্রৌপদী মুর্মুকে আমরা রাষ্ট্রপতি নির্বাচিত করেছি। আমরা সকল ধর্ম সমন্বয়কে মাথায় রেখেই আমরা কাজ করি। আর ওনারা ধর্মের মধ্যে বিভেদ তৈরি করে, জাতের মধ্যে বিভেদ তৈরি করে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এর কনসিকুয়েন্স অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসকে ফেস করতে হবে। কৃষ্ণবাবু বলছেন যে তার নামে যে দুর্নীতি, বালিচোর বা গরুচোর, সেগুলো তো প্রমাণ থাকলে তিনি পদত্যাগ করবে এই প্রার্থীর থেকে। দেখুন, উনি নিজেই বলছেন যে তার বিরুদ্ধে অভিযোগ আছে, এটা আমরা বলছি না। পাতকাটা, পাহাড়পুর সহ জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন নদীগুলোর পাড়ে বসবাসকারী মানুষের কাছে জিজ্ঞেস করলেই আপনারা জানতে পারবেন কার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে অবৈজ্ঞানিক পদ্ধতিতে রেভিনিউ না দিয়ে বালি উত্তোলন হচ্ছে। তার মদতদাতাকে আপনারাই জানতে পারবেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপে পথে হাঁটল ভারতীয় জনতা পার্টি। বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জলপাইগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী। অভিযোগ, গতকাল জলপাইগুড়িতে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন। তিনি নাকি দাবি করেন সংশ্লিষ্ট প্রার্থী মদ্যপানে আসক্ত এবং তার চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয় বিতর্ক। এর প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে তাৎক্ষণিক পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে মঙ্গলবার জলপাইগুড়িতে মিছিল সংগঠিত হয়। বুধবার দলের আইনজীবীদের সঙ্গে নিয়ে অনন্তদেব অধিকারী কোতোয়ালি থানায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এ প্রসঙ্গে বিজেপি নেতা এবং আইনজীবী সৌজিত সিংহ বলেন, জনসভায় অভিষেকের ভাষা অত্যন্ত নিন্দনীয় এবং একজন স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীর বিরুদ্ধে এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, অভিযুক্ত প্রার্থী তপশিলি জাতিভুক্ত রাজবংশী সম্প্রদায়ের মানুষ। তাকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে আইনি পদক্ষেপের দাবিতেই এই অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে যে বিজেপির প্রার্থী, তাকে ফোন তো দূরের কথা, সে সারাদিন ঠিক অবস্থাতেই থাকে না। তিনি অর্ধেক সময় নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকেন। যদিও আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না, তবে তিনি মদ্যপানে আসক্ত এবং তার এটা একটা চারিত্রিক সীমাবদ্ধতা বলতে পারেন, চরিত্রিক সীমাবদ্ধতা। এর পাশাপাশি মহিলাদের উপর অসম্মানজনক কথাবার্তা এবং আচরণও তার রয়েছে, যেটা সর্বজন বিদিত। এবং এমন একটা দলের প্রতিনিধিত্ব করছেন, ভারতীয় জনতা পার্টি, যেটা রাজবংশী সম্প্রদায়ের মানুষকে বারে বারে হতাশ করেছেন। গতকাল তৃণমূলের যে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি এবং সেকেন্ড ইন কমান্ড টিএমসির অভিষেক ব্যানার্জি জলপাইগুড়িতে একটি ক্যাম্পেনিংয়ে এসেছিলেন। সেই সভা থেকে বিজেপির প্রার্থীকে উনি যে ভাষায়, নক্কারজনক ভাষায় আক্রমণ করছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন এবং মিথ্যা কথা বলে আক্রমণ করছেন, তা আমি ধিক্কার জানাই। আমরা এটা বলতে চাই আপনাদের যে সেকেন্ড ইন কমান্ড শাসক দলের এবং এমপি, তার মতন একজন নেতৃত্ব এসে যেভাবে আমাদের প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ করছে, এইটা তৃণমূলের রাজনৈতিক দেউলিয়াপন ছাড়া কিচ্ছু নেই। রাজনৈতিক ইস্যু নেই, বিজেপির বিরুদ্ধে বলার মতো কিছু নেই, যার জন্য তারা এই রাস্তা বেছে নিয়েছে। তার জন্য আমরা আজকে একটি অভিযোগ ওখানে দায়ের করলাম। আমাদের প্রার্থী করেছেন, নিজে করেছেন, প্রপার সেকশন দিয়ে করেছেন। উনি একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষ, SCC অ্যাট্রোসিটিস অ্যাক্টের তার মধ্যে রয়েছে। আমরা আবেদন করেছি, পুলিশ সেটা রিসিভ করে নিয়েছে, ডিউলি রিসিভ করছে। আমি সাথে আপনাদের একটা কথা বলতে চাই, এই ঘটনার পর জলপাইগুড়ি যে প্রার্থী, তৃণমূলের প্রার্থী কৃষ্ণ দাস আরেকটি প্রেস করছে, আপনারা হয়তো ছিলেন সেখানে উনি বলেছিলেন একটা কথা, যে আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান মন্ত্রী সুকান্ত মজুমদার কিছু এসে
ময়নাগুড়ির যে প্রার্থী এখন বর্তমানে এবং যুব সভাপতি তৃণমূলের, তার বিরুদ্ধে বলছে গাছে বেঁধে রাখার কথা, সেটা বলছে সেটা কি অন্যায় নয়? উনি কোশ্চেন তুলেছিলেন। আমি আপনাদের বলতে চাই উনি জানেন না বিষয়টা। যখন সুকান্ত মজুমদার এই বক্তব্য ছিল তখন ইলেকশন ডিক্লেয়ার হয়নি পশ্চিমবঙ্গে। সুতরাং এমসিসি অ্যাক্টের যে ভায়োলেশন, এমসিসি ভায়োলেশন, এটাকে বলা যেতে পারে না, এবং রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের যে ভায়োলেশন সেটাও এটাকে বলা যেতে পারে না। সুতরাং সেটার সাথে এটা অনেক ফারাক রয়েছে। আর এখন যেটা অভিষেক ব্যানার্জি করছেন গতকাল এসে, এটা ডিউরিং ইলেকশন টাইমের সময় প্রার্থীর বিরুদ্ধে বলে গেছেন এই কথাটা। সুতরাং শুধু এটা মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন তা না, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের ভায়োলেশন, 1951 যে অ্যাক্ট আছে সেটা ভায়োলেশন, এবং অবশ্যই একটা ক্রিমিনাল অফেন্সও বটে, ডিফামেশনের বটে, অ্যাট্রোসিটি অ্যাক্টের সাথে রয়েছে, যেহেতু এসি সম্প্রদায় থেকে উনি বিলং করেন। সুতরাং এই সমস্ত কিছু জানিয়ে আমরা থানা অভিযোগ জানিয়েছি এবং আমরা আবেদন করছি মাননীয় আইসি সাহেবকে যে প্রপারলি ডিউটি ইনভেস্টিগেশন করে যা লিগাল অ্যাকশন নেওয়া উচিত, নেওয়া দরকার, সেটা ওনাকে নিতে আমরা অনুরোধ করেছি। আর হাতে গোনা কয়েকদিন, তারপরেই বাংলার নতুন বছর। আর নতুন বছর আসলেও এবছর বাইরের ইলিশ খেয়েই স্বাদ মেটাতে হবে ইলিশ ভক্তদের। আসছে না বাংলাদেশের ইলিশ, আসবে ডায়মন্ড হারবার ও বোম্বের ইলিশ। আর তাই বাজারে এসেও গেছে সেই সব ইলিশ, চলছে বিক্রি বাট্টা। সামনে নববর্ষ, আর নববর্ষের আগে প্রতি বছরই জলপাইগুড়ির বাজারে ইলিশের চাহিদা একটা আলাদাই মাত্রা থাকে। তবে এবছর ইলিশ ডায়মন্ড হারবার বা বোম্বের থেকেই আসছে না বাংলাদেশের ইলিশ। এবার ডায়মন্ড হারবার বা বোম্বের ইলিশ খেয়েই ইলিশ প্রিয় মানুষেরা ইলিশের স্বাদ মেটাবে। তবে এখনো পর্যন্ত তেমন ইলিশ বাজারে না আসায় চিন্তিত ব্যবসায়ীরা বলেন, বাজারে এখন ডায়মন্ড হারবার এবং বোম্বের ইলিশ রয়েছে, দাম 900 থেকে 1000 টাকা কেজি দরে। যদিও ইলিশ বাজারে এখন তেমনভাবে না আসলেও সামনেই রয়েছে বাংলার নববর্ষ, তাই নতুন বছরে এবার বোম্বের ইলিশই মাতাবে বাজার। এখন দেখার এই সমস্ত ইলিশ কতটা মানুষ পছন্দ করে। নববর্ষ উপলক্ষে ইলিশ তো আসা শুরু হয়েছে। হ্যাঁ, শুরু হয়নি, এখন 2-1 একটু শুরু হয়ে যাবে আর কি। কি ইলিশ আসছে মূলত? হ্যাঁ, কি ইলিশ আসবে? এগুলোই আসবে ডায়মন্ড হারবার, মায়ানমার, এগুলোই আসবে। বাংলাদেশ তো আসবে? বাংলাদেশ তো সম্ভব না। কি কারণে এখনো বাংলাদেশ আসছে না? হ্যাঁ, কি কারণে এখন আসছে? সরকার থেকে তো বন্ধ করা আসছে। এই ইলিশগুলো কোথাকার? এগুলো মায়ানমার আছে, বম্বে আছে। বোম্বে কত? 900, 1100, 800। ওজন কত? 800, এই তো 750, 700। তুলনায় কি বিক্রিটা কি বেড়েছে? না, তুলনায় বিক্রি একটু খারাপ আছে বর্তমানে। ইলিশ মাছ এখন তো যে সব বার্মার ইলিশ আর বম্বের ইলিশ ভর্তি বাজারে, এখন ভালো কোয়ালিটি ইলিশ নাই, মাঝে মাঝে হয়তো আসে। আর নববর্ষ উপলক্ষে এখনও মাল ঢুকে নাই সেরকম, ঢুকবে কদিন ধরে। সেটা কি বড় আকৃতির? হ্যাঁ, বড় আকৃতির। হ্যাঁ, বড় ঢুকবে। ওই ঢুকলে পরে বার্মার মালই ঢুকবে। আচ্ছা, বার্মাই শুধু? বার্মা আছে, বম্বের মাছ আছে, ইলিশ ওইগুলোই ঢুকবে। মানে এখন কি সেই মাছই খাওয়াবে বার্মা আর হ্যাঁ, বোম্বে? ওগুলাই তো চলবে। আর অন্যান্য জায়গায় যেমন বাংলাদেশ আসতে? বাংলাদেশ তো বন্ধ অনেক বছর ধরে। আর এমনি ডায়মন্ডের মাছ ওই সিজন টাইমে ডায়মন্ডের মাছগুলো আসবে, তাছাড়া সব তো। কেজি কত হতে পারে? কিলো এখন অকশনের উপরে হয়। বম্বের ইলিশগুলো এগুলো আছে 800 টাকা, 900 টাকা। বার্মারগুলো আছে 1000 টাকা, 1200 টাকা, 1400 টাকা। এই মধ্যে মাছ আছে। পুরি আসেনি এখনো। এদিকে তাকাও একটু। হ্যাঁ, বলো। ইলিশ মাছ এসছে কম আর কি, এখন আমাদের এই বাজারে খুবই কম, 2-1 জায়গায় দেখা যাচ্ছে। সাইজ কেমন দেখছেন? সাইজ মোটামুটি ছোট মিডিয়াম ধরনের আছে আর কি। সামনেই তো নববর্ষ, কি আশা করছেন? হ্যাঁ, সামনে তো আশা করা যায় যে হবে। হ্যাঁ, পাওয়া যাবে, আসবে। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস
বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। জলপাইগুড়ি শাখার 50 বছর পূর্তি উপলক্ষে হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন সহ একগুচ্ছ কর্মসূচি হাতে নিল ভারত সেবাশ্রম সংঘ। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে সংঘের বার্ষিক অনুষ্ঠান, আর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সংঘের অন্দরে। অনুষ্ঠান চলবে আগামী 12 এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার সকালে দীক্ষা দান করা হবে ভক্তদের। শুক্রবার বিকেলে চারণ দলনেতা স্বামী সর্বেশানন্দজি মহারাজ এবং স্বামী অবক্তানন্দজি মহারাজের পরিচালনায় শোভাযাত্রা বের হবে ডিবিসি রোড স্থিত আশ্রম প্রাঙ্গণ থেকে। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক কর্মসূচিও হাতে নিয়েছেন আয়োজকেরা। 200 জন দুস্থ মানুষকে এককালীন 2250 টাকা দেওয়া হবে। 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফল করা দুস্থ পরিবারের 15 জন পড়ুয়াকে 5050 টাকা করে এককালীন সহায়তা করা হবে তাদের শিক্ষার মানোন্নয়নে। শনিবার থাকছে অঙ্কন প্রতিযোগিতা। এছাড়া মহিলাদের নিয়ে আলপনা, শঙ্খধ্বনি সহ নানা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানও রয়েছে। রবিবার বিকেলে বৈদিক শান্তিযজ্ঞ সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের জলপাইগুড়ি শাখার সভাপতি স্বামী বিশ্বপ্রেমানন্দজি মহারাজ বলেন, ধর্মীয় এবং সামাজিক কর্মসূচি থাকছে। আমরা এবারে আড়ম্বর না করে দুস্থ পরিবারের পাশে দাঁড়াচ্ছি। সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের বিশেষ পুজো হবে। মানুষের আত্মিক জাগরণকেই আমরা গুরুত্ব দিই। যেমন আমাদের শোভাযাত্রা, কুইজ, আলপনা, শঙ্খধ্বনি, বৈশাখ, তারপরে উলুধ্বনি, এই সমস্ত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, স্বামীদের ভাষণ, ধর্মীয় আলোচনা, বৈদিক শান্তিযজ্ঞ, এগুলো হবে। বর্তমান সামাজিক একটা অবক্ষয় দেখা দিচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি বার্তা দেবেন জনগণকে? বার্তা আমি ব্যক্তিগতভাবে এইটুকুই জানি, হ্যাঁ, আগে আমাদের নিজেকে তৈরি হতে হবে। কে কি করছে সেই দিকে তাকানো হবে না, আগে আমাকে স্বচ্ছ হতে হবে, আমাকে অন্তত মিনিমাম ভদ্রসভ্য হতে হবে। কারোকে অপমান করলে ক্রেডিট হয় না। শান্তির পক্ষে কিছু কি বলবেন? বিশ্ব জুড়ে একটা অশান্তিময় পরিস্থিতি চলছে। এই অশান্তিটা তো আমরা চাচ্ছি, আর আমরাই যদি প্রত্যেকে ব্যক্তিগতভাবে চিন্তা করি যে শান্তিতে থাকবো, তাহলেই শান্তি। গুরু মহারাজ বলেছেন, ধর্ম নেই ঝোলায় মালায়, ধর্ম নেই চিরক ফোঁটায়, ধর্ম নেই মন্দিরে মসজিদে, ধর্ম নেই কোরআনে পুরাণে, ধর্ম আছে আচরণে। কিসের আচরণ? ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। এই যে ত্যাগ কথাটার অর্থ কি? এই ঘর বাড়ি ছেড়ে গেরুয়া পরে চলে যাওয়া নয়। ত্যাগ হচ্ছে স্যাক্রিফাইস, অ্যাডজাস্টমেন্ট, তারই তো শান্তি। একটা ইট আর 2 টাকার জন্য ভাই সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা করছে, তবু কোনো একটা ত্যাগ নেই। আরে 1 সেকেন্ডের মধ্যে তো মৃত্যু, সবই তো শেষ। কংগ্রেসের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরে চাঞ্চল্য ছড়ালো। দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে জেলা কংগ্রেস।
জানা গেছে জলপাইগুড়ি সদর বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী সুদীপ্ত মোহন্তর সমর্থনে একটি ব্যানার শহরের শিরিষতলা মোড়ে ইন্দিরা গান্ধীর মূর্তির কাছে লাগানো ছিল। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ওই ব্যানারটি কেটে দেয়। পাশাপাশি সেখান থেকে বেশ কয়েকটি দলীয় পতাকাও সরিয়ে ফেলা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বুধবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ প্রসঙ্গে কংগ্রেস প্রার্থীর ইলেকশন এজেন্ট নব্যেন্দু মৌলিক বলেন, যে বা যারা এই কাজ করেছে তারা নক্করজনক কাজ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ছোট ছোট ঘটনাগুলি থেকেই বড় সমস্যার সৃষ্টি হতে পারে, তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দেখুন, আমরা দেখলাম যে শিরিষতলা মোড়ে ইন্দিরা গান্ধীর যে মূর্তি রয়েছে আমাদের, সেখানে আমাদের জাতীয় কংগ্রেসের যে প্রার্থী 17 জলপাইগুড়ি এসসির সুদীপ্ত মোহন্ত, তার সমর্থনে একটি ব্যানার লাগানো ছিল এবং বেশ কিছু পতাকা লাগানো ছিল। সেই ব্যানারগুলি কে বা কারা রাতের অন্ধকারে ব্যানারটিকে সম্পূর্ণভাবে কেটেছে, শুধু না একদম পিওর সাইজ করে প্রতীক এবং নামটাকে সরিয়ে দেওয়া হয়েছে। ওখানে বেশ কিছু পতাকাও মিসিং আছে, যদিও শুনলাম যে পুলিশ কিছু পতাকা নাকি কালকে রাতে ওখান থেকে খুলেছে, সেটা সরকারি জায়গা থেকে খুলতে পারে, কিন্তু ব্যানারটা সরকারি জায়গার মধ্যে ওটা আমাদের মূর্তির মধ্যে ছিল এবং সেটাকে কাটা হয়েছে। খুলে নেওয়া অন্য জিনিস, এটা কাটা হয়েছে। এটা কে করেছে, কারা করেছে আমরা জানি না। আমরা পুলিশের কাছে এটার ব্যাপারে খোঁজ নেওয়ার অনুরোধ করি, কারণ আমার মনে হয়েছে যে ওই বুথটা এমনিতেই ভালনারেবল আছে। অলরেডি ওখানে সেন্ট্রাল ফোর্সের অনেকবার মুভমেন্ট হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। তারপর উত্তেজনা তৈরি করার জন্যই এটা করা হয়েছে নিশ্চিতভাবে। আর ট্রেলার চলছে, শুরু হয়েছে কেবল, এখনও নির্বাচনের অনেক দিন বাকি আছে। যারাই করে থাকুক না কেন, যেই করে থাকুক না কেন, যদি কোনো পলিটিক্যাল লোকও না করে থাকে, যদি অন্য কেউ করে থাকে, এটা পুলিশকে এনশিওর করতে হবে, নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে যাতে প্রার্থীর লাগানো এ ধরনের প্রচারের জন্য যে ব্যানার বা ইত্যাদি, এগুলোর ওপর যেন আক্রমণ না হয়। কারণ এগুলো থেকেই ছোটো ছোটো বিষয়গুলি থেকে অশান্তি ছড়াবে বলে আমরা মনে করি, এবং তাতে যে শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া বা এত যে কথা বলা হচ্ছে যে এবারের ভোট অন্যরকম হবে, সেটা কিন্তু ব্যাহত হবে। এতবার কেন্দ্রীয় বাহিনীর মুভমেন্ট হয়েছে ওই এলাকায়, তারপরেও শিরিষতলা ভবেশচন্দ্র এই 45-44 নম্বর বুথ দিয়ে এতবার কেন্দ্রীয় বাহিনীর মুভমেন্ট হয়েছে, তারপরেও ওখানে এই ধরনের ঘটনা ঘটছে, তাহলে এটা তো আরও বড় আকার ধারণ করতে পারে। সেই জন্যই আমরা আজকে এটা কমপ্লেন দিয়েছি এবং আমরা বলেছি যে আমাদের প্রার্থীর ব্যানার যেখানে যেখানে এই ধরনের ঘটনা যদি পরবর্তীতে ঘটে, আমরা নিশ্চয়ই আরও বড় স্তরে এটা জানাবো, নির্বাচন কমিশনকে কমপ্লেন করবো। আজকে আপাতত আমরা পুলিশের কাছে কমপ্লেন করব। কারোর উপর কি সন্দেহ না, কারণ আমি সন্দেহের কথা তো বলতে পারবো না। সন্দেহের ভিত্তিতে কীভাবে বলা যাবে সেটা বলা যাবে। নব্যেন্দু মৌলিক, আমি 17 বিধানসভার যিনি প্রার্থী আছেন আমাদের জাতীয় কংগ্রেসের, তার ইলেকশন এজেন্ট। বিধানসভা নির্বাচনের আগে শহরের রাজনৈতিক পরিবেশ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। এই প্রেক্ষিতে জেলার রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করে একাধিক অভিযোগ তুলে ধরেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। এদিন সন্ধ্যাবেলায় এসডিও অফিসে তিনি উপস্থিত হন, সঙ্গে ছিলেন এসডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরাও। গৌতম দেবের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় লাগানো দলীয় পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এই ঘটনায় বিরোধী পক্ষের বিরুদ্ধে সরব হন তিনি এবং প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের দাবি জানান। পাশাপাশি নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই কাজ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিন আরও একটি গুরুতর অভিযোগ তুলে গৌতম দেব দাবি করেন, বাইরে থেকে লোক এনে শিলিগুড়িতে অশান্তি তৈরির চেষ্টা চলছে। তার বক্তব্য, এই ধরনের কার্যকলাপ গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করছে এবং সাধারণ ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে তিনি আবেদন জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখা হোক এবং যাতে বাইরে থেকে কোনো বহিরাগত শহরে ঢুকে অশান্তি সৃষ্টি করতে না পারে, সেই বিষয়ে কড়া নজরদারি করা হোক। গৌতম দেব সরাসরি বিজেপি এবং তাদের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা চলছে। এই অভিযোগের প্রেক্ষিতে তিনি এদিন এসডিও অফিসে এসে লিখিতভাবে বিষয়টি জানান এবং দ্রুত পদক্ষেপের দাবি করেন। নির্বাচনের আগে বড় রকমের সংঘর্ষ ওরা ইনভাইট করার চেষ্টা করবে, বাইরের থেকে সমাজ বিরোধী নিয়ে এসে। আমরা আমাদের ক্যাডারদের পুরো সতর্ক থাকতে বলেছি, কিন্তু সংযত থাকতে বলেছি। আমরা সংযত রেসপন্সিবল আচরণ করছি এবং এটা আমরা বিশ্বাসী প্রতি পদে পদে তারা প্ররোচনা দিচ্ছে এবং এই একটা অশান্তি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেটা আমরা বন্ধ করার জন্য আজকে এখানে বলে গেলাম এবং আমরা আশা করি যে প্রশাসন সদর্থক ভূমিকা নেবে। যেভাবে কালকে বিজেপি ক্যান্ডিডেট পুলিশ অফিসারকে তেড়ে গিয়ে প্রায় মারতে গেছিল,
দুদিন আগে থানার সামনে গিয়ে যে ভাষা ভঙ্গিমায় কথাবার্তা বলেছে, মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে কিন্তু এগুলো বলা যায় না। এগুলো কিন্তু সাধারণ আইন হলে পুলিশ কিন্তু তার বিরুদ্ধে এফআইআর করে কড়া ব্যবস্থা নিত। এখন এখানে ইলেকশন কমিশনের পারভিউতে হচ্ছে, ইলেকশন কমিশন কলকাতা, দিল্লি সবই দেখতে পাচ্ছে। তারা যদি চোখ বন্ধ করে থাকেন, এই ধরনের হুলিগানিজম তৈরি করছে, যেভাবে পুলিশের কাছে গিয়ে মস্তানি দেখানো হচ্ছে, যে ভাষা ভঙ্গিমা করছে, এটা পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা একেবারেই বাঞ্ছনীয় নয়। যেই হোক না কেন, নোবডি ইজ অ্যাবাভ ল, তাকে আইনের পরিবিধির মধ্যে থাকতে হবে। এটা মডেল কোড অফ কন্ডাক্ট আছে, সেটাও বুঝতে হবে। সেটাকে যদি পুরোপুরি প্রথমেই কড়া হাতে বন্ধ না করা যায়, তাহলে কিন্তু যত ইলেকশনের দিন আসবে তত পরিস্থিতি খারাপ হতে থাকবে। এটা আমি আজকে এখানে বলে গেছি, সেটা তারা দেখুন এবং সেই মতো ব্যবস্থা। সংস্কৃতি ও ফুটবল খেলার মেলবন্ধন। জলপাইগুড়ি ইস্ট বেঙ্গল ব্রিগেড দীপক দাস মেমোরিয়াল রেড অ্যান্ড গোল্ড ফুটবল প্রজেক্ট তথা ভাস্কর গাঙ্গুলি মিহির বোস জলপাইগুড়ি ফুটবলের সাথে হাতে হাত মিলিয়ে জলপাইগুড়ির আগামী প্রজন্মের ছেলে ও মেয়েদের সংস্কৃতি, ফুটবল সহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত নিলেন সুরনন্দন সাংস্কৃতিক সংস্থা জলপাইগুড়ি। সুরনন্দন সাংস্কৃতিক সংস্থার চেয়ারপারসন তথা বিশিষ্ট আইনজীবী শান্তা চ্যাটার্জি বলেন, সুরনন্দন সাংস্কৃতিক সংস্থার চেয়ারপারসন হিসেবে উনি খুবই আপ্লুত। এছাড়া গতকাল ভাস্কর গাঙ্গুলি মিহির বোস জলপাইগুড়ি ফুটবল একাডেমির এবং জলপাইগুড়ির ইস্ট বেঙ্গল ব্রিগেড পল্টু দাস মেমোরিয়াল রেড অ্যান্ড গোল্ড ফুটবল প্রজেক্টের তথা জলপাইগুড়ি ফুটবল একাডেমির কার্যকারী সভানেত্রী এবং মহিলা ফুটবল ডাইরেক্টর হিসেবে মনোনীত হলাম। আমাদের মূল লক্ষ্য এই প্রজন্মের জলপাইগুড়ির ছেলে ও মেয়েরা খেলাধুলোর সাথে বিভিন্ন শিক্ষার মাধ্যমে যাতে জলপাইগুড়ির মান উজ্জ্বল করতে এবং সমাজে বিভিন্ন কাজের মাধ্যমে মেলে ধরতে পারে, সেই কাজেই সচেষ্ট হওয়া। সাংস্কৃতিক জগতের মানুষেরা যত এইভাবে খেলার মাঠে যুক্ত হবেন, ততই আগামী প্রজন্মের ছেলে ও মেয়েরা মোবাইল সহ বিভিন্ন আসক্তি থেকে বের হয়ে আসতে পারবে। উনি আরও বলেন, ওনার সাথে সুরনন্দন সাংস্কৃতিক সংস্থার সভানেত্রী শিলা দত্ত ঘটক, ভাস্কর গাঙ্গুলি মিহির বোস জলপাইগুড়ি ফুটবল একাডেমি ও পল্টু দাস মেমোরিয়াল রেড অ্যান্ড গোল্ড ফুটবল প্রজেক্টের প্যাট্রন ও এডুকেশনাল ডিরেক্টর ও সুরনন্দন সাংস্কৃতিক সংস্থার সম্পাদক জলপাইগুড়ির বিশিষ্ট সঙ্গীত গুরু সুমিত দত্ত, ভাস্কর গাঙ্গুলি মিহির বোস জলপাইগুড়ি ফুটবল একাডেমির ভাইস চেয়ারম্যান মনোনীত হলেন। ডাইরেক্টর হিসেবে মনোনীত করা হয়েছে। সত্যি আমি আপ্লুত। এত সুন্দর একটি জায়গায় খেলাধুলার জগতে আমাকে এরা চিন্তা ভাবনা করেছে আমাকে নিয়ে, তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি জলপাইগুড়ির ভাস্কর গাঙ্গুলি এবং মিহির বোস ফুটবল একাডেমিকে এবং আমাদের সুরনন্দন সাংস্কৃতিক সংস্থার যিনি সভাপতি রয়েছেন ডক্টর শিলা দত্ত ঘটক, উনিও এই ভাস্কর গাঙ্গুলি এবং মিহির বোস ফুটবল একাডেমির প্যাট্রন হিসেবে নবনিযুক্ত হয়েছেন এবং তার সাথে সাথে আমাদের সুরনন্দনের সম্পাদক বিশিষ্ট সঙ্গীতশিল্পী জলপাইগুড়ির সুমিত দত্ত, তিনিও ভাইস চেয়ারম্যান হিসাবে মনোনীত হয়েছেন। আগামীতে কি করবেন? এই নতুন দায়িত্ব পেলেন মহিলাদের ফুটবলে। নিশ্চয়ই নতুন দায়িত্ব পেয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে খেলাধুলো এবং সাংস্কৃতিক জগতের একটা মেলবন্ধন। আমরা যে ছেলেমেয়েরা পরবর্তী নতুন প্রজন্ম যারা, তাদেরকে আমরা এই খেলাধুলোর মধ্যে বা সঙ্গীত সাংস্কৃতিক জগতে তাদেরকে আমরা ইনভলভ করতে চাইছি আরও বেশি করে, যাতে বিভিন্ন ধরনের আসক্তি রয়েছে, যেমন একটা মোবাইল বিরাট আসক্তি এবং এছাড়াও বিভিন্ন ধরনের নেশাও করছে আজকাল ছেলেমেয়েরা, সেই সমস্ত আসক্তির থেকে যাতে আমরা ছেলেমেয়েদের সুরক্ষা করতে পারি, আমাদের মূল উদ্দেশ্য এটাই। জলপাইগুড়ি ফুটবল একাডেমির ভাস্কর গাঙ্গুলি এবং মিহির বোস ফুটবল একাডেমির হয়ে আমরা এই কাজ করব এবং আগামী দিনে জলপাইগুড়ি ফুটবল একাডেমি যদি আমাকে এবং আমার যে সভাপতি রয়েছেন ডক্টর শিলা দত্ত ঘটক এবং সঙ্গীতশিল্পী সুমিত দত্ত, যিনি ভাইস চেয়ারম্যান পর্যায়ক্রমে, শিলাদি হয়েছেন আমাদের প্যাট্রন এবং সুমিত দত্ত ভাইস চেয়ারম্যান, আমাদের যদি মনে করেন যে খেলার কাজে আমাদের প্রয়োজনে যদি ডাকেন, আমরা সবসময় তাদের সাথে আছি, পাশে আছি। যদি জলপাইগুড়ি ফুটবল একাডেমি যদি কখনো মনে করেন যে আমাদের কখনো প্রয়োজন হবে বা প্রয়োজনে যদি ডাকেন কোনো কাজে, আমরা তিনজন সব সময় জলপাইগুড়ি ফুটবল একাডেমির সাথে আছি, পাশে আছি এবং আগামীতে থাকবো। এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন
বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এভিয়েশন ও হসপিটালিটি জগতে ভবিষ্যৎ গড়ার সুযোগ নিয়ে এসেছে লা লিবার্টা ইনস্টিটিউট অফ এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। শুরু হয়েছে নতুন সেশনের ভর্তি প্রক্রিয়া। এখানে রয়েছে হসপিটালিটি ও হোটেল ম্যানেজমেন্ট, কেবিন ক্রু ম্যানেজমেন্ট, এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডলিং সহ একাধিক কোর্সের সুবিধা। দশম শ্রেণী পাস কিংবা অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন। তবে এভিয়েশন কোর্সের জন্য ন্যূনতম প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস। রয়েছে অত্যন্ত কম খরচে মাসিক কিস্তি এবং 100% জব প্লেসমেন্ট। ঠিকানা শ্রীদয়াল সিনেমা হল, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে। বন দপ্তরের পাতানো খাঁচায় খাঁচা বন্দি হলো চিতাবাঘ। জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত মগলকাটা খুঁটাবাড়ি এলাকায় অবশেষে বন দপ্তরের পাতানো খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ। দীর্ঘদিন ধরে ওই এলাকায় চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল, যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বিন্নাগুড়ি বন্যপ্রাণ দপ্তরে বিষয়টি জানানো হলে বনকর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে এলাকায় খাঁচা বসান। সেই খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি। স্থানীয় বাসিন্দারা খাঁচার ভিতরে বন্দি অবস্থায় চিতাবাঘটিকে দেখতে পেয়ে বন দপ্তরকে খবর দেন। এরপর বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। উল্লেখ্য, অতীতে এই এলাকায় চিতাবাঘের হামলায় এক শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছিল। সেই ঘটনার পর থেকেই এই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছিল। অবশ্য চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। 2000 টাকা দিলেই মিলছে সিলিন্ডার। জ্বালানি গ্যাস নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে জলপাইগুড়িতে। গ্যাস সংকটে কালোবাজারির অভিযোগ। জলপাইগুড়িতে অভিযানে 518টি সিলিন্ডার বাজেয়াপ্ত। জলপাইগুড়ি শাখার 50 বছর পূর্তি উপলক্ষে হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন সহ একগুচ্ছ কর্মসূচি হাতে নিল ভারত সেবাশ্রম সংঘ। আগামীকাল থেকে শুরু হতে চলেছে সংঘের বার্ষিক উৎসব। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।